আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ আশা করি ভালো আছো। আমি নিশাত তাসনিম বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ৫ম বর্ষে। আজকে আমরা আলোচনা করব কিভাবে থিম লিখলে সর্বোচ্চ মার্কস পাওয়া যায় এবং এমন একটা থিম আসলো যেটা তুমি আগে কখনো পড়ো নাই, সেটা কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। তো চলো সেটা নিয়ে আলোচনা করি। তো থিমের ক্ষেত্রে বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে থিম লেখার ক্ষেত্রে। এক্ষেত্রে প্রথমেই যে শর্তটা থাকে মোটামুটি অ্যারাউন্ড 50 ওয়ার্ডস এর মধ্যে তোমাকে লিখতে হবে। ৫০ টা ওয়ার্ডস এর মধ্যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের থিম তুমি লিখতে পারো। ৫০ টা ওয়ার্ড যদি বলো তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে সেটা দেখা যাবে ৩ থেকে ৫ টা সেন্টেন্স, এভারেজে ৪ টা বা সর্বোচ্চ লিখলে তুমি ৫ টা সেন্টেন্সের মধ্যে থিমটা লিখে ফেলবা। এবং অবশ্যই একটা প্যারার মধ্যে লিখতে হবে। প্যারা কি জিনিস তুমি জানো? সেন্টেন্সের যে স্পেস ব্রেক করা যাবে না। যেখানে একটা শেষ হবে সেন্টেন্স ওখান থেকে আরেকটা শুরু হবে। তাহলে একটা প্যারায় লিখবো সর্বোচ্চ ৫ টা এবং সর্বনিম্ন ৩ টা বা ৪ টা বাক্যের মধ্যে আমরা লিখবো এবং মোটামুটি ৫০ টা ওয়ার্ড মেইনটেইন করার চেষ্টা করব। এত লম্বা সেন্টেন্স লিখবো না যাতে করে একটা সেন্টেন্সেই ৫০ টা ওয়ার্ডস হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। এখন আসো একটা থিমের ক্ষেত্রে কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে হয়। তো থিমে যদি আমি মোটামুটি স্ট্যান্ডার্ড ৫ টা সেন্টেন্স ধরি, তো সেগুলাকে মোটামুটি ৩ টা ভাগে ভাগ করা যায়। ১ম এ থাকে ইন্ট্রোডাকশন যেটা। এরপরে আসে ওই ইন্ট্রোডাকশনটাকে সাপোর্ট করে কিছু সাপোর্টিং সেন্টেন্স বা বডি। এরপরে আসে কনক্লুশন, অর্থাৎ ওই ইন্ট্রোডাকশন বা টপিকটা নিয়ে তোমার নিজস্ব একটা মতামত তুমি দিবা। তো এখানে আমাদের একটা পোয়েম ধরো দেওয়া আছে বা যেকোনো একটা কিছু দেয়া আছে। সাধারণত তোমাদের তো পোয়েমই আসে, যে ড্রিম পোয়েমটা প্রচুর পরীক্ষাতে আসে। ধরো ড্রিমটা আছে। এখন ড্রিমের ক্ষেত্রে আমরা প্রথমে ইন্ট্রোটা কিভাবে দিতে পারি? ইন্ট্রোর ক্ষেত্রে সব জায়গাতে একটা ফরম্যাট ফলো করবা। প্রথমেই তুমি এই পোরশনটা লিখে দিবা। ইন দিস পোয়েম, যে পোয়েমই দেয়া থাকুক না কেন, ইন দিস পোয়েম দ্য পোয়েট হ্যাজ ডিসকাসড, ফোকাসড অর শোন। এই কবিতায় কবি কিছু একটা দেখাইতে চাইছে, ওই যে জিনিসটা দেখাইতে চাইছে ওইটা এবার পরে লিখতে হবে এবং ওইটা পুরো কবিতার মধ্যে যে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে ওইটা খুব সুন্দর করে ক্যাচি করে কিওয়ার্ড আকারে প্রকাশ করতে হবে। না হলে কিন্তু আসলে জিসটা প্রথম লাইনে যদি না বোঝা যায় বা টিচার প্রথম লাইনটা না পড়ে প্রথম লাইনটা দেখে যদি না বুঝে যে তুমি আসলে জিনিসটা বুঝছো কিনা বা প্রেজেন্টেশনটা ভালো হয়েছে কিনা, সেটা কিন্তু প্রথম সেন্টেন্সটা দেখে বোঝা যাবে। সো তোমাকে প্রথম সেন্টেন্সটা খুব সুন্দর করে এই রুলটা ফলো করে প্রেজেন্ট করবা। কিওয়ার্ডটা নিজের মতো করে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট ধরো ১২-১৪টা পড়লেই তো তোমাদের হয়ে যায়। প্রত্যেকটার ক্ষেত্রে সুন্দর এরকম একটা ইন্ট্রো তুমি সেট করে নিয়ে যাবা, আজকে রাত্রেই দেখে ফেলবা। তাহলে প্রথমেই তুমি ইন্ট্রোতে কি লিখবা? ইন দিস পোয়েম দ্য পোয়েট হ্যাজ শোন অর ডিসকাসড অর ফোকাসড। ড্রিমের ক্ষেত্রে ধরো এটা বা যেটা ফোকাস করা হয়েছে, লাইফ উইদাউট এ ড্রিম ইজ লাইক এ বোট উইদাউট এ ব্যাট অর উইদাউট এ সেল। তাইলে জীবন, যে জীবনের স্বপ্ন নাই সে জীবনটা কিরকম? হাল ছাড়া বা পাল ছাড়া নৌকার মতো। তাহলে আমরা সুন্দর করে সুন্দর একটা একটু লিটারেরি টাইপের সুন্দর ক্যাচি একটা প্রথম ইন্ট্রোডাক্টরি লাইনটা হয়ে গেল। তখনই কিন্তু এক্সামিনার বুঝে যাবে না এই কিছু জানে বা লেখার স্টেমটা বা স্টার্টিংটা অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা ইন্ট্রোতে এরকম সুন্দর করে এই ফরম্যাটে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিব। এরপর বডি বা সাপোর্টিং সেন্টেন্স, এখানে তুমি একটা লিখে ফেলেছো অলরেডি। বডি বা সাপোর্টিং সেন্টেন্সে ২ থেকে ৩টা লাইন তুমি লিখবা। ২ থেকে ৩টা লাইন হবে আর কনক্লুশনে যে তুমি আরেকটা লাইন লিখবা। তো সাপোর্টিং সেন্টেন্সে ড্রিমকে সাপোর্ট করে বা ড্রিম কেন প্রয়োজন এই বিষয়ে পোয়েমের মধ্যে যে জিনিসগুলো হাইলাইট করা হয়েছে ওইগুলো সুন্দর করে তোমার ভাষায় একটু লিটারেরি টাইপের লিখবা। কারণ পোয়েম তোমাকেও ওই রুলটা, ওই পাথটা ফলো করতে হবে। একটু তুলনা করে যদি লিখতে পারো ভালো দেখা যায়। তাহলে আমরা এই সাপোর্টিং সেন্টেন্সে ড্রিম নিয়ে আরো সুন্দর কিছু কথা লিখবো। ওকে, অ্যান্ড ফাইনালি কনক্লুশনে এসে তুমি যেটা করবা যে এতক্ষণ যা বলছো এইটা দিয়ে তুমি কি বুঝাইতে চাইছো বা কবি কি বুঝাইতে চাইছে সেটা তুমি এরকম ফাইনালি বা ট্রুলি বা ইন এ ওয়ার্ড সো বা ডাজ এগুলো দিয়ে যুক্ত করবা। যে বলতে পারো যে ফাইনালি ড্রিম ড্রিম ডিরেক্টস এ লাইফ টুয়ার্ড সাকসেস, এরকম কিছু, যে কবিতায় যেটা বলবে সেরকম কিছু, যে অ্যাকচুয়ালি ড্রিমটা কেন প্রয়োজন বা ড্রিম আলটিমেটলি আমাদের জীবনে কি করতে পারে, যে পোয়েমে থাকুক না কারণ আলটিমেট ইফেক্টটা কি বা প্রয়োজনীয়তা কি। যদি ধরো ডিফরেস্টেশন নিয়ে একটা কবিতা আসছে, তো ডিফরেস্টেশনের ক্ষতিটা কি, এখান থেকে বের হয়ে আসতে হবে, এরকম তোমার একটা মতামত দিবা বা এইটার অ্যাকচুয়াল ইম্প্যাক্টটা কি সেরকম কিছু প্রেজেন্ট করবা। তাহলেই ফাইনালি ট্রুলি এই জিনিসগুলো দিয়ে তুমি কনক্লুশনটা লিখে ফেলবা। তাইলে আগে কি করবা? সুন্দর করে কবিতাটা পড়বা, পড়ার পর শুরুটা সবসময় এই ফরম্যাটে লিখবা। শুরু করলা সাপোর্টিং সেন্টেন্স
একটু মোটামুটি ভালো জিনিস বা ভালো জিনিসগুলা ভালো সাপোর্টিং যে আইডিয়াগুলো ওখানে আছে ওই ক্যারেক্টারগুলো লিখে দিবা। অত ভালো করে টিচার পড়বে না, টিচার প্রথম লাইনটাই সব থেকে বেশি ফোকাস করবে। অ্যান্ড লাস্টলি এখানে দুই একটা সেন্টেন্স লিখে দিয়ে কনক্লুশনে তুমি সুন্দর করে ফাইনালি দিয়ে কিছু একটা যোগ করে দিলা, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা থিম হয়ে যায়। হাতের লেখা সুন্দর করবা, পেজে সুন্দর করে একটা মার্জিন দিবা এবং চেষ্টা করবা যে পেজে থিম লিখেছো ওই পেজে অন্য কিছু না লিখতে। সাধারণত সাইজটা হাফ পেজ বা হাফ পেজের একটু কম হবে। হাফ পেজ যদি তুমি ক্রসও করো, হাতের লেখা বড় বড়ও হয়, তাও যেন 3/4 বা 2/3 এর বেশি না যায়, তাহলে কিন্তু দেখতে বড় হয়ে যাবে এবং থিমের মতো লাগবে না, মনে হবে প্যারাগ্রাফ লিখে দিয়েছে। তাহলে আমরা মোটামুটি চেষ্টা করবো স্ট্যান্ডার্ড হাফ পেজের মতো করার। ওকে, তাহলে তুমি যদি এই স্ট্রাকচার ফলো করে থিমটা লিখো, ধরো এতদিন কিচ্ছু পড়ো নাই, তারপরে তো আমি কি বলেছি বুঝেছো, এইভাবে শুরু করবা, কি আছে তুমি বুঝতেই পারছো। ইংরেজি ধরো মিনিংও বুঝতেছো না কিছু, স্ট্রাকচার তো বুঝো, ওই লাইনগুলো ধরে তুলে এনে বসাই দিবা। সাপোর্টিং সেন্টেন্স লিখলা, কনক্লুশন লিখলা, সুন্দর করে ফুল স্টপ দিয়ে তুমি একটা কনক্লুডেটরি মার্ক দিয়ে দিলা, এবং উপরে তো আনসার টু দ্য কোশ্চেন লিখেছো, দেখতেও সুন্দর লাগতেছে, সাইজও ঠিকঠাক আছে, এবং প্রথম সেন্টেন্সটা তুমি ঠিকঠাক লিখছো মানেই মনে করবা যে ফুল মার্কস পেয়ে গেছো। তো এই তো এইভাবে আমরা থিম লিখে একদম ফুল মার্কস পেয়ে যেতে পারি, কোনো জায়গায় মার্কস কাটার সুযোগ নেই এই জায়গাগুলোতে। তো নেক্সট কোনো ভিডিওতে আবার এরকম শর্টকাট টেকনিক নিয়ে আমাদের আবার কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।